Hello everyone, I am Jahangir Alam. Now I discussed last class I discussed about the Mungli among the wolves part 1 unit 1. In that class we have completed the unit 1 line by line explanation and the meanings and etc. Today I will discuss the activity portion, activity 1, activity 2 or activity 3. তো ডিয়ার স্টুডেন্ট, বলা হলো আজকে যে তোমাদের আর সে পূর্বের দিকে না গিয়ে আজকে আমরা যে ইউনিট 1-এর যে অ্যাক্টিভিটি পর্বটা আছে, অ্যাক্টিভিটি পর্বটা আজকে আমরা করব, আলোচনা করে ফেলব এবং যে অ্যাক্টিভিটিগুলো কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো আমরা আলোচনা করবে, সেই উত্তরগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে বলি যে এর আগে তোমাদের ইউনিট 1টা কমপ্লিট করা হয়েছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি এই ইউনিট 1-এর মধ্যে কারো কনফিউশন থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে যাওয়া যাক অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখো। ফার্স্ট, তোমরা হয়তো অনেকেই তোমরা সেই অ্যাক্টিভিটিগুলো করে ফেলেছো বা অনেকেই করোনি। তো যারা করোনি তাদের উদ্দেশ্যে বলছি, বা যারা করে ফেলেছে তাদের উদ্দেশ্যেও বলছি। আমি তোমাদের আজকে অ্যান্সারগুলো আমি আলোচনা করব। যারা করে ফেলেছো তারা খুবই ভালো এবং তারা আশা করি উত্তরগুলো তোমরা মিলিয়ে নেবে নিজেদের এক্সারসাইজ খাতার সঙ্গে। এবং যারা করোনি, এখন পর্যন্ত যারা করে উঠতে পারোনি, তারা অবশ্যই এই ভিডিওটার হেল্প নিয়ে অবশ্যই তোমরা এক্সারসাইজ পার্টটা কমপ্লিট করে নেবে। তো ডিয়ার স্টুডেন্ট, যাওয়া যাক তাহলে অ্যাক্টিভিটি 1-এর দিকে। অ্যাক্টিভিটি 1 কি বলেছে আমাদের? তাহলে অ্যাক্টিভিটি 1 কি বলেছে? চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। মানে এখানে অল্টারনেটিভ অ্যান্সারগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটা তোমাদের বেছে নিয়ে লিখতে হবে। তাহলে ফার্স্ট এ চলে যাই। এ কি বলেছে? ফাদার উলফ ওক আপ অ্যাট। বাবা নেকড়েটা ঘুম থেকে উঠতো কটার সময়? 6 o'clock, 7 o'clock, 8 o'clock। তাহলে কটার সময় উঠতো তোমরা টেক্সটের মধ্যে পড়েছো। টেক্সটের মধ্যে পড়লে তোমরা জানতে পারবে যে কটার সময় উঠেছিল। তবু আমি তোমাদের উত্তরটা আমি একবার বলে দিচ্ছি, 6 o'clock। তাহলে 1 নম্বর অ্যান্সারটা হলো কি? 6 o'clock। 2 নম্বর, তাবাকুই ওয়াজ দ্য নেম অফ এ। তাহলে তাবাকুই হচ্ছে কার নাম? জ্যাকেলসের নাম, উলফের নাম, না টাইগারের নাম? তাহলে এখানে কোনটা নাম ছিল? অবভিয়াসলি জ্যাকেলসের নাম। জ্যাকেলসের নাম ছিল কি? তাবাকুই। কে বলেছিল এটা? সে ফাদার উলফ। তারপরে সি নম্বর, অন দ্যাট নাইট দ্য টাইগার হ্যাড হান্টেড এ। বলছে অন দ্যাট নাইট এ টাইগার হ্যাড হান্টেড এ। বলছে এক রাত্রিতে, অন দ্যাট নাইট মানে সেই রাত্রিতে বাঘটা কি শিকার করেছিল? একটা মানুষ শিকার করেছিল, বলক শিকার করেছিল, নাই বাঘ শিকার করেছিল, মানে হরিণ শিকার করেছিল। তাহলে কি শিকার করতে এসেছিল? মানুষ শিকার করতে এসেছিল। তাহলে উত্তর হবে এ ম্যান। তাহলে অ্যাক্টিভিটি A1 কমপ্লিট হলো। এবার আমরা নেক্সট চলে যাই, নেক্সট পেজ, অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 কি করতে বলেছে দেখো। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অ্যান্ড
হুইচ আর ফলস, যেগুলো নিচের যে গিভ দ্য সাপোর্টিং স্টেটমেন্ট অফ ইচ অফ আর অ্যান্সার, যে নিচে যে কতগুলো বাক্য দেওয়া আছে সেই বাক্যগুলো তোমাকে চিহ্নিত করতে হবে কোনটা সত্য এবং কোন বাক্যটা মিথ্যা। যে বাক্যটার সাথে সত্য হবে সেটার পাশে টি মারতে হবে এবং যেটা ফলস হবে তারপরে এফ মারতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, এবং কি বলেছে তার সাথে সাথে শুধু এফ এফ বা টি দিলেই হবে না, এবং তোমাকে এর সাথে সাথে সাপোর্টিং স্টেটমেন্টও তোমাকে অ্যাড করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর অ্যান্সার। ফার্স্ট, ফাদার উলফ ওক আপ আর্লি ইন দ্য মর্নিং। তাহলে কি বলছে যে বাবা নেকড়ে প্রথম কি করেছিল যে ওক আপ আর্লি ইন দ্য মর্নিং, বাবা নেকড়ে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিল। তাহলে আমরা সে ঘুম থেকে কখন তার ঘুম ভেঙেছিল আমরা জানি তার ঘুমটা কখন ভেঙেছিল। না, তার ঘুমটা ভেঙেছিল যে এটা, তাহলে ফার্স্ট অ্যান্সারটা কী হবে এটা আগে আমরা দেখে নিই যে এর ট্রু হবে না ফলস, তারপর আমরা সাপোর্টিং স্টেটমেন্টে যাব। এটা হবে কি ফলস। অবভিয়াসলি আমরা জানতেই পারছি এই উত্তরটা কী হবে, ফলস। কেন ফলস হলো? এর উত্তরটা কেন ফলস হলো? কারণ এর উত্তরটা এই জন্যই ফলস হলো কারণ আমরা জেনেছি প্রথমে যে কি হয়েছে, তার যে ঘুমটা ভেঙেছিল সেই ঘুমটা ভেঙেছিল কোন সময়, তার সেন্টেন্সটার বা তোমাদের এই প্যাসেজটা, সেই প্যাসেজটার পূর্ব মুহূর্তে তোমরা দেখবে সেখানে একটা সেন্টেন্স লেখা ছিল ফাদার উলফ ওক আপ, হ্যাঁ, ইন হিজ ডেজ রেস্ট বলে এরকম একটা কথা ছিল। তাহলে তার দিনের নিদ্রার শেষে, তাহলে দিনের নিদ্রার শেষে আর মর্নিং তাহলে একদম ভিন্ন কথা, তার জন্য এটা হয়ে গেল কি ফলস। সাপোর্টিং স্টেটস হিসেবে সেই লাইনটা তোমরা অ্যাড করে দেবে। এবার বি নম্বর চলে যাও। বি নম্বরে কি বলেছে, ইন্ডিয়ান wolves did not like jackals for their mischievous nature. তাহলে ইন্ডিয়ান wolves do not like jackals for their mischievous nature, এরকম প্রকৃতির ইন্ডিয়ান যে নেকড়েরা আছে, ইন্ডিয়ান নেকড়েরা জ্যাকেলস এরকম আচরণটা একেবারেই পছন্দ করে না, এরকম প্রকৃতির আচরণটা একদমই পছন্দ করে না। তাহলে এটা কি হবে, ট্রু হবে না ফলস হবে? তাহলে এটা অবভিয়াসলি কি হবে, ট্রু হবে, কারণ তারা পছন্দ করতোই না, তার জন্য তো সেই ফাদার উলফটা সেই রকম একটা তর্ক বিতর্ক জড়িয়ে পড়েছিল। হ্যাঁ, তাহলে সাপোর্টিং, যেহেতু ফলস হবে তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা দেবো? না, সাপোর্ট স্টেটমেন্টটা হিসাবে আমাদের দিতে হবে দ্য ওলস অফ ইন্ডিয়া ডিসপাইজ তাবাকুই বিকজ হি র্যান্স অ্যাবাউট মেকিং মিসচিভ। এই পর্যন্ত যদি তোমরা লাইনটা যদি তোমরা টুকে দাও তাহলে তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। তারপরে আমরা চলে যাই অ্যাক্টিভিটি সি, তাবাকুই ডিড নট ফাইন্ড এনি ফুড অ্যাট দ্য wolves' den। তাবাকুই ডিড নট ফাইন্ড, তাবাকুই খুঁজে পায়নি এনি ফুড, কোনো খাবার, অ্যাট দ্য wolves' den, সেই নেকড়েদের কোথায়, গুহায়। তোমরা বুঝতে পারছো উত্তরটা কি হতে যাচ্ছে তাহলে, কারণ উত্তরটা এখানে কি হয়ে পুরোপুরি মিথ্যে, অর্থাৎ এরপরে হবে কি তাহলে ফলস। কেন ফলস হবে? কারণ তাবাকুই তার সেই গুহার মধ্যে গিয়ে তারা সেই মাংস লাগানো হাড়গুলো সে কড়কড় করে খেয়েছিল, এই তার প্রমাণ দেয় যে সে এখানে খাবারটা পেয়েছিল। তাহলে অ্যান্সার আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমাদের কোনটা সেন্টেন্স দিতে হবে? দেখো যে একটা সেন্টেন্স তোমরা সেই টেক্সটের মধ্যে এরকম একটা লাইন খুঁজে পাবে, হি স্কুলডেড টু দ্য ব্যাক অফ দ্য কেভস হোয়ার হি ফাউন্ড দ্য বোন অফ এ বাক উইথ সাম মিট অন ইট, এরকম একটা লাইন পাবে। সেই লাইনটাই প্রমাণ দেবে তোমাকে যে এটা হচ্ছে কি মিথ্যে কথা।
তাহলে উত্তরটা ফলসের পিছনে আমরা সেটা একটা প্রুফ পেয়ে গেলাম। এবার ডি, দ্য ওল্ড ফ্যামিলি ওয়াজ নট অ্যাট অল প্লিজড টু হেয়ার দ্য কমপ্লিমেন্ট। তাহলে কি বলছে, দ্য ওল্ড ফ্যামিলি, সেই কাদের, উলফদের পরিবারটা ওয়াজ নট অ্যাট অল প্লিজড, কোনো সময় মুগ্ধ ছিল না, টু হেয়ার দ্য কমপ্লিমেন্ট, এরকম কমপ্লিমেন্ট শোনার জন্য। হ্যাঁ, তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা চলে যাও তোমরা, উত্তরটা দেখবে তোমরা, ভাবনা মিনিংটা একটু ভালো করে বুঝে দেখো যে উত্তরটা হচ্ছে কি সঠিক, অর্থাৎ ট্রু হবে। ট্রু এর পিছনে তাহলে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা কোনটা দেব? সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে কি আছে? হ্যাঁ, দ্য তাবাকুই the old family was not at all pleased to hear the compliments. তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাবে, ইট প্লিজড হিম টু সি মাদার অ্যান্ড ফাদার অফ লুক আনকমফোর্টেবল। এই লাইনটা যদি তোমরা টুকে দাও তাহলেই মোটামুটি তোমাদের সাপোর্টিং স্টেটমেন্টটা এখানে হয়ে যাবে। তারপরে চলে যাও ই নম্বর, শের খা লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য ওল্ডস। তাহলে এর উত্তরটা কি হবে? আমরা চলে যাই তাহলে, ফার্স্ট আমাদের এটা জেনে নিতে হবে যে ট্রু না ফলস। তাহলে এর উত্তরটা, অ্যান্সারটা কী হবে? শের খা লিভড ইন দ্য ফরেস্ট এরিয়া 20 miles অ্যাওয়ে ফ্রম দ্য ওল্ডস। শের খা কী করছিল? শের খা যেই জায়গায় বাস করতো সেটা হচ্ছে উল্ফদের জায়গা থেকে প্রায় 20 miles, মানে 20 মাইল দূরে। তো সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে কি যাবে? শের খা ওয়াজ দ্য টাইগার হু লিভ নিয়ার দ্য উইনগঙ্গা রিভার 20 miles অ্যাওয়ে। এই সেন্টেন্সটা যদি তোমরা টুকে দাও তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে এটা কাজ করে যাবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমাদের কি হলো যে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2টা এই পর্যন্ত কমপ্লিট করানো হলো। এবার অ্যাক্টিভিটি 3 চলে যাই। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন বাই রেফারিং টু দ্য টেক্সট। তাহলে কি বলছে যে এই টেক্সটের রেফারেন্স হিসাবে তোমরা কি করো, সাহায্য নিয়ে রেফারেন্স নিয়ে তোমরা কি করো, সেই যে নিচের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনের উত্তরগুলো তোমরা কমপ্লিট করো বা সম্পূর্ণ করো। তাহলে আমরা চলে যাই অ্যাক্টিভিটি 3 এর প্রথম পর্বে। কোশ্চেন নাম্বার হচ্ছে এ। কোশ্চেন নম্বর এতে কি বলেছে? হাউ ডিড ফাদার ওলফ কেম আউট অফ স্লিপিনেস। তাহলে ফার্স্ট কোশ্চেন কি বলেছে? তাহলে ফার্স্ট কোশ্চেন আগে আমাদেরকে কোশ্চেনের মিনিংটা আগে আমাদেরকে বুঝে নিতে হবে। হাউ ডিড ফাদার ওলফ কেম আউট অফ হিজ স্লিপিনেস, কিভাবে সেই বাবা নেকড়ে তার ঘুম থেকে উঠেছিল, কিভাবে? তাহলে কিভাবে ঘুম থেকে উঠেছিল আমরা প্যাসেজের মধ্যে পড়েছি, জেনেছি। তাহলে অ্যান্সারটা কীরকম হবে? টু কেম আউট অফ স্লিপিনেস ফাদার ওলফ, মানে কীভাবে সে ঘুম থেকে উঠতো তার অ্যান্সারটা এবার আমি বলে দিচ্ছি, দেখো মিলিয়ে নেবে। টু কেম আউট অফ হিজ স্লিপিনেস ফাদার ওলফ scratched himself, yawned
তারপরে and spread out his paws on after the other। এই পর্যন্ত লিখলেই তোমাদের সেই অ্যান্সারটা, এ নম্বরের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এবার চলে যাই বি নম্বর। বি নম্বর কি বলছে দেখো, হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেলস। তাহলে হোয়াই আর দ্য অ্যানিম্যালস স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেলস, কেন প্রাণীরা সেই জ্যাকেলসকে দেখিয়ে মানে ভীত সন্ত্রস্ত হয়ে যেত, কেন হয়ে যেত? তাহলে এটার অনেক বেশ কিছু কারণ আছে। এর কারণ এই অ্যান্সারটা একটু বড়ই হয়ে যাবে, তোমরা দেখো আমি অ্যান্সারটা বলছি। দ্য অ্যানিম্যালস আর স্কেয়ার্ড অফ দ্য জ্যাকেল বিকজ, কারণ প্রাণীরা সেই জ্যাকেলসকে দেখিয়ে ভীত সন্ত্রস্ত হয়েছে, কারণ বিকজ দ্য জ্যাকেল ইজ মোর অ্যাপ্ট টু গো ম্যাড দ্যান এনি আদার অ্যানিম্যাল ইন দ্য জাঙ্গল। ফুল স্টপ দিয়ে দিবে। এ ম্যাড জ্যাকেল রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং ইন হিজ ওয়ে অ্যান্ড বিটেন অ্যানিম্যালস অলসো গেট ম্যাড। তাহলে আমি সেই অ্যান্সারটার অর্থটাও বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে দিতে পারবে। সেই অ্যানিম্যাল অর্থাৎ পশুরা তাকে দেখে জ্যাকেলটাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যেত, কারণ জ্যাকেল ইজ মোর অ্যাপ্ট টু গো ম্যাড, হ্যাঁ, দ্যান এনি আদার অ্যানিম্যাল ইন দ্য জাঙ্গল। তাহলে কি বলছে, সেই জঙ্গলের ভিতরেই সেই জ্যাকেলসটা বেশি অন্যান্য প্রাণীদের থেকে বেশি উন্মত্ত হয়ে মানে পাগল হয়ে যেত। এ ম্যাড জ্যাকেলস রানস থ্রু দ্য ফরেস্ট বিটিং এভরিথিং, এবং এই সেই পাগল হওয়া সেই জ্যাকেলসটা কী করতো, সেই বনের মধ্যে দৌড়ানোর সময় সামনে যাকে পেত তাকেই কী করতো, কামড়ে দিত। অ্যান্ড বিটিং অ্যানিম্যালস অলসো গেট ম্যাড, এবং যে সমস্ত প্রাণীগুলোদেরকে কামড়ে দিত তারাও কি হয়ে যেত, পাগল হয়ে যেত। এই কারণে বনের অন্যান্য প্রাণী যারা ছিল তারা সবাই তাকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। হলো। এবার সি নম্বর চলে যাও। সি নম্বরে কি হবে, হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জাঙ্গলস। দেখো আমি তোমাদের টেক্সট পড়াতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা জায়গার বা প্রত্যেকটা এলাকার একটা কি থাকে, নিয়ম কানুন থাকে। যেমন সেটা আলোচনা করতে গিয়ে আমি তোমাদের বলেছিলাম যে যেমন তোমরা বিভিন্ন যে ওয়াইল্ড অ্যানিম্যাল, বিভিন্ন যে তোমাদের টেলিভিশনের পর্দায় বিভিন্ন চ্যানেলগুলো দেখায়, সেই সব ওয়াইল্ড অ্যানিম্যালদের নিয়ে, সেখানে দেখবি যে সিংহদের একটা নির্দিষ্ট এলাকা থাকে, বাঘেদের একটা নির্দিষ্ট এলাকা, সিংহদের নিজেদের গোত্রের মধ্যে নির্দিষ্ট এলাকা থাকে, ভাগ ভাগ করে দেওয়া থাকে। সেই জায়গায় যদি কেউ যায় তাকে সেই জায়গায় বসবাসকারী সেই অ্যানিম্যালরা কী করে, অ্যাটাক করে দেয়, আঘাত করে দেয়। কেননা প্রত্যেকটা জীবজন্তুর একটা নির্দিষ্ট এলাকা থাকে, এবং সেই জায়গায় যেতে গেলে তাদেরকে কী করতে হবে, নিয়মটা ভঙ্গন করতে হয়। নিয়ম ভঙ্গন করতে গেলে একটা বড় ক্ষতির মুখে যেতে হয়। তো এই যে একটা নিয়ম এখানে বলেছে, হোয়াট আর দ্য ল অফ দ্য জাঙ্গল। তাহলে জঙ্গলের নিয়মটা কি ছিল, এখানে বলছে জঙ্গলের নিয়মটা তাহলে কি ছিল। তাহলে যাওয়া যাক, জঙ্গলের নিয়মটা কি ছিল। হ্যাঁ, তাহলে অ্যান্সারটা কীরকম করে লিখবে, দ্য ল অফ দ্য জঙ্গল, দ্য ল অফ দ্য জঙ্গল ওয়াজ দ্যাট শের খান had no right to change his quarter without due warning। তাহলে কি বলছে, অ্যান্সারটা কি হলো তাহলে, দ্য জঙ্গল অফ দ্য ল অফ দ্য জঙ্গল, সে জঙ্গলের নিয়মটা ছিল কি, ওয়াজ দ্যাট কি ছিল, যে শের খা হ্যাড নো রাইটস, শের খার কোনো অধিকার নেই, টু চেঞ্জ হিজ কোয়ার্টার, তার সেই অবস্থানটা পরিবর্তন করার, উইদাউট ডিউ ওয়ার্নিং, কোনো সতর্কবার্তা না দিয়েই তার সেই জায়গাটা পরিবর্তন করার তার কোনো অধিকার ছিল না। এটাই ছিল কি, জঙ্গলের ল। এবার ডি নম্বর।
ডি নম্বর কি বলছে? Why was Father Wolf angry on hearing the loud roar of the tiger? কেন সেই পুরুষ নেকড়ে রাগান্বিত হয়ে গেছিল অন হেয়ারিং দ্য লাউড রোর অফ টাইগার, সেই বাঘের সেই গর্জন শুনে? বাঘের সেই গর্জন শুনে সে পুরুষ উল্ফটা কেন এত রাগান্বিত হয়ে গেছিল? তাহলে অ্যান্সারটা আমাকে কি করে লিখতে হবে? দেখো, ফার্স্ট কি করবে? তাহলে দ্য ফাদার ওলফ অ্যাংরিড অন হিয়ারিং দ্য লাউড রোর অফ দ্য টাইগার। বিকজ মানে কি বললো, যে ফাদার নেকড়েটা সেই বাঘের সেই গর্জন ধ্বনি শুনে রেগে গিয়েছিল। বিকজ কারণ such such a noisy roar was not helpful for hunting a buck. কারণ সেই ফাদার বলেছিল কি, তাহলে অ্যান্সারটা আমি আবার বলছি, such a noisy roar was not helpful for hunting a buck. অর্থটা হচ্ছে কি, এই জন্য রাগান্বিত হয়ে, কারণটা হচ্ছে যে এইরকম সেই ঘনঘনে আওয়াজে সে একটা হরিণ শিকার করার একেবারেই উপযুক্ত নয়। কেন কেন উপযুক্ত নয়? কারণ বলেছিল যে তাদের এখানে হরিণরা কি, বাঘগুলো যে আছে, হরিণগুলো যে আছে, সে হরিণগুলো অনেক চালাল। তারা একটু আওয়াজ পেলে তারা কি করবে, তারা অ্যাওয়ার হয়ে যাবে, তারা সচেতন হয়ে যাবে, এর ফলে শিকার করাটা কঠিন হয়ে যাবে। এবং যে এখানকার যে হরিণগুলো আছে তাদের সেই তাদের তাদের যে সীমা আছে, সেই সীমাটা এক কথায় যে উইনগঙ্গা রিভার আছে, সেই উইনগঙ্গা রিভারের যে এলাকাটা ছিল, সেই এলাকায় যে মোটা মোটা মোষগুলো ছিল, সেই মোটা মোটা মোষগুলো মতো নয় যে তারা একটু আওয়াজ না পেলে তারা যেন চলে যাবে। অতএব এখানকার হরিণরা সেই দিক থেকে অনেকটা অ্যাওয়ার্ড ছিল, যাতে তারা সেই দিক থেকে অনেকটা সচেতন ছিল, এবং তার জন্য বলেছিল এখানে সে হরিণ শিকার করাটা এতটাই হোলফুল নয়। যদি ইফ হি মেক such a noisy sound. ওকে ডিয়ার স্টুডেন্ট, এইটি হচ্ছে তোমাদের আজকের ডিসকাশন হলো। তোমরা সবাই এ বি অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 তোমরা বাড়িতে করবে, এবং তোমরা আমি যেরকমভাবে তোমাদেরকে বলে দিলাম, অ্যান্সারগুলো বুঝিয়ে দিলাম, সেই রকমভাবেই তোমরা সেই বাড়ির যে কাজটা, সেই কাজটা করবে এবং আমাকে দেখাবে। তো আরেকটা কথা বলি, যদি আমার তোমাদের হোম টাস্ক দেখতে যদি একটু দেরি হয়, তাহলে তোমরা এখনও চাপ নিও না, কারণ আমার একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণেই হয়তো একটু দেরি হয়ে যাচ্ছে। অতএব আমি অবশ্যই দেরি হলেও তোমাদের সেই হোম টাস্কগুলো আমি তোমাদের দেখে ফেলবো, কোনো চাপের কারণেই। একটু দেরি হলেও হবে, কিন্তু আশা করি নেটওয়ার্কের সার্ভিসটা ঠিকঠাক হয়ে গেলেই আমি ডে বাই ডে তোমাদের সেই হোম টাস্কগুলো আমি তোমাদের ফিডব্যাকগুলো দিয়ে দিতে পারবো। তো আশা করি তোমরা সেগুলো করে করবে, এই আশাটুকু নিয়েই আমি আজকে ক্লাসটা তোমাদের ইতি করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা বাড়িতে সুস্থ থাকো, ভালো থাকো, ভালোভাবে তোমরা ক্লাসগুলো করো। এরপরে যে তোমাদের ইউনিট 2টা আমি স্টার্ট করব, তো তোমরা যদি পারো তো তোমরা সেটা একটু দেখে রাখো। ওকে, গুড বাই, হ্যাভ এ নাইস ডে।